Yes, sir. Yes, sir. I think so. Okay, the last topic for this course, that is the writing part, and the topic name is news article writing. We have to go through news article writing. What does it mean, news article? Its another name is news report. Sometimes report is defined as different issue for electronic media. Okay, news and report, they are defined in differently or separately, but sometimes they are synonymous. News article means news report. So what do you mean by this thing? You can experience the newspapers daily. You can remember that the news are written and the pages are distributed. Now, it is not the fact that all the news are closed in the first page. আমরা যখন নিউজ পেপার দেখি তখন সব প্রথম পাতায় যে সমস্ত সংবাদগুলো থাকে সেটা কি ওই পাতায় শেষ হয়? না স্যার, অন্য অধিকাংশ পাতায় নিউজগুলো একটা দুইটা হতে পারে, রেয়ারলি, কিন্তু অধিকাংশ নিউজগুলো কিন্তু প্রথম পাতার বা শেষ পাতার নিউজগুলো কিন্তু ওই পাতায় শেষ হয় না, তারা ভেতরে নিয়ে যায়। কেন? এর পিছনে কি যুক্তি আছে? কারণ প্রথম পাতার খবরগুলো সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে থাকে, এবং যদি এই জিনিসটা ওখানে শেষ করে দেওয়া হয় তাহলে তুমি ভেতরের পেজে আর যাবা না। নাও যেতে পারো তুমি ভেতরের পেজে, তোমাকে ভেতরের পেজে নেওয়ার জন্য মূলত এই নিউজগুলোকে রেফার করা হয়। কোনোটা 3 নাম্বার পেজে থেকে, কোনোটা পরে 4 নাম্বার পেজে শেষ করা হয়। এবং যখন তুমি 4 নাম্বার 5 নাম্বার পেজ ঘুরতে থাকবা তখন কি হবে, যে ওই নিউজগুলো খুঁজতে খুঁজতে আরো কিছু নিউজের উপর তোমার চোখ পড়বে, তুমি অন্য নিউজগুলো দেখতে বাধ্য হয়ে যাবে। এটা হচ্ছে মূলত পত্রিকার বা নিউজ পেপার গুলোর এক ধরনের স্ট্র্যাটেজি। আমরা এখানে দেখবো যে নিউজ আর্টিকেল যেটা নিউজ পেপারে লেখা হচ্ছে সেখানে কি কি স্টেপ ফলো করা হচ্ছে সেটা নিয়ে আমরা লিখছি, বা এই আমাদের আজকের এই টপিকটা। নাম্বার ওয়ান, the key elements of a news article, and the first point is headline. And the headline should be catchy. It should catch your attention. It should attract your attention closely. And generally, headline sums up the story. Okay, but it will not describe the story in details, but it will sum up the story. You will get a vibe of the topic. Sometimes it misguides us, like uh, আমরা কখনো কখনো মনে করতে পারি এরকম যে কিছু কিছু নিউজ থাকে যে চুরি করতে গিয়ে ধরা খেলেন মোশাররফ করিম, আছে না এরকম? বা আবার বিয়ে করলেন মোশাররফ করিম। হ্যাঁ স্যার, এটা তখন এটা তো ইউটিউবিং এ বর্তমানে এগুলা খুব বেশি চলে। হ্যাঁ, ইউটিউবে চলে, নিউজে দেখবা যে অনেক সময় এই ধরনের নিউজ থাকে, কিন্তু এখন তো আসলে আমরা নিউজ পেপার কিনে পড়ি খুব কম মানুষে। আমরা অধিকাংশ সময় অনলাইন নিউজ পেপার গুলো ব্যবহার করে থাকি। আর ইনফ্যাক্ট নিউজ পেপার এখন কেনা মানে ভিজিটও করা লাগে না, ফেসবুকে অটোমেটিক্যালি আমাদের সামনে তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস কারণে বা তারা যেভাবে বুস্টিং করে ওটার মাধ্যমে ফেসবুকের লিঙ্ক গুলো আমাদের সামনে চলে আসে, আর পেজ লাইক দিলে তো কথাই নেই। তো নিউজ পেপারে নিউজ গুলা হেডলাইন গুলো দেখে কিন্তু আমরা ভেতরে পড়তে চাই, অধিকাংশ সময় আকৃষ্ট হই সেটার মাধ্যমে। তো আবার বিয়ে করলেন মোশাররফ করিম, তার মানে কি হলো? মোশাররফ করিমের সংসারে কি আগুন লাগলো? ভেতরে চলে যাই। তো এটা তো রিসেন্ট টাইমের একটা ঘটনা। আমি হচ্ছে অনেক আগের এরকম তখন যখন শুধুমাত্র প্রিন্ট মিডিয়া ছিল তখন কিন্তু এই ধরনের অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যবহার করা হতো। তো এখানে যেটা বলা হচ্ছে, ক্যাচেস দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স, ইট শুড ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। হেডলাইন এমন হওয়া উচিত যেটা দর্শকের মনোযোগ আকৃষ্ট করবে। ওকে, সেকেন্ড অন নাম্বার টু, বাইলাইন। হোয়াট ইজ বাইলাইন? Byline is the writer's name, I mean the reporter's name, the reporter's specialty, what type of reporter he or she is. Like it might be sports reporter, it might be food reporter, crime reporter, staff reporter, special branch reporter। আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু, এন্টারটেইনমেন্ট রিপোর্টার, অনেক ধরনের রিপোর্ট কিন্তু লিখে থাকি। এটা ডিপেন্ড করে কিসের উপরে, যে এই নিউজটা কোন ফিল্ড থেকে আসছে। যদি এটাকে নিউজ পেপারের ভাষায় এটাকে, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে সংবাদপত্রে তাদের ভাষায় বলা হয় বিট। জানো কিনা বা আইডিয়া আছে কিনা যে তাদের বিভিন্ন বিটে ভাগ করা হয় তাদের অফিসটাকে। যেমন একটা সেকশন আছে এডুকেশন নিয়ে যারা কাজ করে তাকে বলা হয় এডুকেশন বিট, ফাইন্যান্স বিট, ক্রাইম বিট, দেন পলিটিক্স বিট, তারপর হচ্ছে গভর্নমেন্ট বিট। গভর্নমেন্টের মধ্যে আবার বিভিন্ন ধরনের ইয়ে থাকে, সাব ডিভিশন থাকে। যেমন হচ্ছে
হোম অ্যাফেয়ার্স এটা একটা বিট থাকে তাদের, আবার কোনো ইন্টারন্যাশনাল বিট থাকে, সেখানে তারা ইন্টারন্যাশনালি কি কি ঘটছে কি হচ্ছে সেটা তা নিয়ে তারা কথা বলে। স্পোর্টস বিট থাকে তাদের, এন্টারটেনমেন্ট বিট থাকে, অনেকগুলো বিটে ভাগ করা হয়। ওকে, তো বিটের উপরে ভিত্তি করে মূলত রিপোর্টারকে ক্লাসিফাই করা হয়ে থাকে যে তিনি কোন ধরনের রিপোর্টার, তিনি কি স্পোর্টস রিপোর্টার, ফুড রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, কারেন্ট মানে দেন ইন্টারন্যাশনাল রিপোর্টার, কোন ডেস্ক থেকে তিনি লিখছেন বা কোন বিষয়ে তিনি রিপোর্ট করে থাকেন সাধারণত। এই দুইটা ইনফরমেশন বাইলাইনে এসে থাকে। একটা বিষয় থাকে যে বাইলাইনের মধ্যে রাইটার্স বা রিপোর্টার্স নেম সবসময় থাকবে কিনা, না সবসময় কিন্তু থাকে না। দেখবা কিছু কিছু রিপোর্ট থাকে যেখানে রিপোর্টারের নাম উল্লেখ করা হয় না, স্টাফ রিপোর্টার বলা হয় বা আন্তর্জাতিক ডেস্ক, এরকম একটা আনস্পেসিফিক ভাবে তাকে উল্লেখ করা হয়ে থাকে। কেন নাম মেনশন করা হয় না? কিছু কিছু নিউজ থাকে যেখানে নাম মেনশন করলে ওই রিপোর্টারের জীবন ঝুঁকির আশঙ্কা থাকে, কারণ সেখানে হয়তো বা অনেক সিক্রেট কোনো কিছু বের হয়ে আসতে পারে, বা এমন কিছু নিউজ হয়তো সেখানে পাবলিশ হয়েছে যেটা কোনো বিশেষ শক্তিশালী গোষ্ঠীর বিপক্ষে চলে গেছে। তো এই সমস্ত বিভিন্ন কারণে আর কখনো কখনো অথর্স নেম বা সরি যে রিপোর্টারের নামগুলো কিন্তু উল্লেখ করা হয় না, রাইটারের নাম উল্লেখ করা হয় না। তাহলে আবার অনেক সময় রিপোর্টারের নাম উল্লেখ করা হয়। এরকম অনেক বোল্ড নিউজ দেখা যায় যে খুব সাহসী নিউজ থাকে যেগুলো কোনো একটা বিশেষ শক্তিশালী গ্রুপের বিপক্ষে চলে গেছে, কিন্তু সেটা এক ব্যক্তির নামে করা হয়েছে। এটা ডিপেন্ড করে নিউজ এজেন্সির উপরে যে তারা আসলে কিভাবে বিষয়টাকে এক্সপোজ করতে চান। ওকে, সো দিস ইজ বাইলাইন। এনি কোশ্চেন ফর বাইলাইন? আই থিঙ্ক নট। প্লেস লাইন। প্লেস লাইন মিনস ফ্রম হোয়ার দ্য রিপোর্ট ইজ বিং প্রডিউসড, কোথা থেকে এই রিপোর্টটি তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে প্লেস লাইন। ধরো যাক একটা ঘটনা, এই যে কালকে অনেকগুলা গতকাল 5 তারিখ ছিল, 5 তারিখে অনেকগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে দেশের অনেক উপজেলাতেই। তো এখন এই যে উপজেলা থেকে যে বিভিন্ন উপজেলার নিউজ গুলা, প্লেস লাইন কি হবে? ওই উপজেলার নামে যাবে? সাধারণত ওভাবে কিন্তু যায় না। যখন সেন্ট্রাল একটা নিউজ করা হবে, যদি কোনো উপজেলার নামে স্পেসিফিক্যালি কোনো উপজেলার নামে নিউজ করা হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি সামগ্রিকভাবে টোটাল আজকের এই 5 তারিখে অনুষ্ঠিত হওয়া নির্বাচন গুলার কি হাল হাকিকত সেটা নিয়ে যদি কোনো রিপোর্ট তৈরি করা হয়, এটা কিন্তু ঢাকা অফিস থেকে যাবে বা একটা সেন্ট্রাল অফিস থেকে যাবে। একটা ঘটনা হয়তো ঘটেছে গাজীপুরে, কিন্তু সেটা রিপোর্ট করা হচ্ছে ঢাকা অফিস থেকে, তাহলে যে অফিস থেকে ওই রিপোর্ট সার্কুলেট করা হবে সে অফিসের নামে কিন্তু প্লেস লাইনটা মেনশন করতে হবে। লাইক ঢাকা, আমরা অনেক সময় দেখি ঢাকা, চিটাগং, ইন্টারন্যাশনাল ডেস্ক হলে কখনো সিউল, কখনো দেন নিউ ইয়র্ক, এভাবেই প্লেস লাইন গুলো মেনশন করতে হবে। হোয়ার দ্য স্টোরি বিগিনস, যেখানে মানে যেখানে ঘটনাটি ঘটছে সেটা থেকে শুরু করে যেই জায়গা থেকে রিপোর্টটি প্রডিউস করা হচ্ছে, এটা হচ্ছে প্লেস লাইন ইন্ডিকেট করবে। ওকে, দেন লিড। হোয়াট ইজ লিড? স্যার প্লেস লাইনের ক্ষেত্রে তাহলে কি আমরা যেখান থেকে নিউজটা করা হচ্ছে? রিপোর্টটা যেখান থেকে তৈরি করা হচ্ছে সেটা। ওকে, এখানে বলছে হোয়ার দ্য স্টোরি বিগিনস, কিন্তু এই ঘটনার মধ্যে ওই জায়গার নাম উল্লেখ করা হবে। স্টোরি বা তুমি যে রিপোর্টটা করছো তার মধ্যে জায়গার নাম থাকবে। আলটিমেটলি প্লেস লাইন বলতে বোঝায়, নিউজগুলোতে খেয়াল করে দেখো যে যে সিটি থেকে এই রিপোর্টটি ফাইনালি ডেলিভার করা হচ্ছে, প্রস্তুত করা হয়েছে যে সিটিতে, সেই সিটির নামে প্লেস লাইনটাকে মেনশন করা হয়। যেমন আমেরিকার সাথে বাংলাদেশের এখন একটা কোল্ড রিলেশনশিপ যাচ্ছে, বাংলাদেশে অনেক হাই ভোল্টেজ অফিসিয়াল এবং রাজনীতি পলিটিক্যাল তাদের কিন্তু ব্যান করা হয়েছে তাদের দেশে এন্ট্রিতে, ভিসা সিজ করা হয়েছে। তাহলে এখন এটা নিয়ে যে রিপোর্ট গুলো ঢাকায় বসে হচ্ছে সেটা কি আমেরিকার নামে যাবে? নো, ওটা কিন্তু ঢাকা থেকে আসবে রিপোর্টটা, কিন্তু ঘটনা ঘটছে কিন্তু আমেরিকায়। বুঝতে পারছি। ঠিক আছে, তো প্লেস লাইন বলতে এই জায়গাটাকে বোঝানো। এখানে যেটা দেখেছি ক্লিয়ারলি মেনশন করতে পারে নাই, হোয়ার দ্য স্টোরি বিগিনস বাট দ্য প্লেস লাইন উইল রেফার টু দ্য প্লেস অফ রিপোর্ট প্রোডাকশন, যেখান থেকে রিপোর্টটা তৈরি হচ্ছে ওই জায়গাকে রিপ্রেজেন্ট করবে। নাও লিড। লিড মিনস দ্য ওপেনিং সেকশন। Okay, and it gives the most important, the main key issues of the main issues of the news article. Okay, এটা মূল বক্তব্য, সেখানে হচ্ছে একদম পুরো ডিটেলসে যাবে না, বাট মূল অংশটুকু এখানে লিডের মধ্যে উল্লেখ করা হবে। আমি যদি একটা রেফারেন্স দিয়ে বলি তোমরা আরো ভালো বুঝতে পারবো যে এই যে নিউজ পেপারে প্রথম পাতায় নিউজের যে অংশটুকু থাকে যাকে আমরা বলে থাকি চুম্বক অংশ, যেটা তোমাকে দেখবা প্রথম পাতার অধিকাংশ নিউজ কিন্তু আমাদেরকে টেম্পটিং করে পরের নিউজে পরের অংশে যেতে, মনে আছে? যে বিভিন্ন নিউজ গুলো কিন্তু আমাদের বলে ঠিক আছে দেখি তাহলে পরে কি হলো, পরে কি হলো, এমন একটা জায়গা ওটা থামিয়ে দেয় যেটা চুম্বক অংশে গিয়ে এসে থেমে যায়। এটাকে বলা হয় লিড, দ্য ওপেনিং সেকশন অফ দ্য নিউজ। দেন বডি। বডি মিনস দ্য ডিটেইলস অফ দ্য নিউজ, ফুল ডিটেইলস অফ দ্য নিউজ। ওকে, এন্ড কোটেশন। কোটেশন মিনস, কোটেশন বলতে কি বুঝি?
আমরা কিন্তু নিউজ গুলোতে দেখেছি যে আহ, যখনই কোনো একটা ঘটনা ঘটছে বা একটা দুর্ঘটনা ঘটছে, ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য উল্লেখ করা হয়। খেয়াল করেছো কখনো? ধরা যাক হ্যাঁ একটা স্যার। নির্বাচনী সহিংসতা হলো, তো ওই নির্বাচনী সহিংসতার সাথে আহ সবার কোটেশন উল্লেখ করা হবে, একজন প্রত্যক্ষদর্শী, তারপর ওই বিষয়ে ওই যে যে প্রার্থীর বা যে দুইজন প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলো তাদের দুইজনের বক্তব্য থাকবে। তারপর ওইখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা পুলিশ বাহিনী রয়েছেন তাদের বক্তব্য থাকে। সেখানেকার ওই আহ, পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেন যারা, হয়তোবা সেটা পুলিশ ম্যাজিস্ট্রেট। সুপার হতে পারেন বা ম্যাজিস্ট্রেট প্রশাসনে যারা থাকেন, আর ইওনো তারা হতে পারেন, তাদের বক্তব্য থাকে। ওভারঅল নির্বাচন কমিশনের থেকে কারোর বক্তব্য, কোনো একজন প্রতিনিধির বক্তব্য সেখানে উপস্থাপন করা হয়। এবং এটা একটা নিউজ পেপারের উপরে ডিপেন্ড করে যে একটা নিউজ পেপার যত বেশি কোটেশন দিতে পারবে, যত বেশি স্টেটমেন্ট দিতে পারবে, তত বেশি তার নিউজ অথেন্টিক হবে। প্রথম আলো কেন এত সেরা? কারণ প্রথম আলো দেখবো একটা নিউজ যখন করে, এটার সাথে সংশ্লিষ্ট যারা যত ধরনের সোর্স আছে সমস্ত সোর্সের নিউজ কিন্তু তারা উল্লেখ করে। ডেইলি স্টার, তারাও দেখবে সেম প্যাটার্ন। প্রথম আলো এবং ডেইলি স্টার, আমার কাছে মনে হয় তারা সবসময় প্যারালেলি চলে আর কি। তারা নিউজ করে এক ধরনের তাদের নিউজ করার স্টাইল এবং প্যাটার্ন স্যার, একই রকম। ওরা দুইটা কোম্পানি একই গ্রুপের আন্ডারে আর কি, ট্রান্সকম এর আন্ডারে। তো ওই দুইটা কি নিউজ। ট্রান্সকমের আন্ডারে? ডেইলি স্টার কি ট্রান্সকমের আন্ডারে? হ্যাঁ। শিওর? শিওর? হ্যাঁ স্যার, আমি ট্রান্সকমের একটা কোম্পানিতে কিছুদিন ছিলাম, তো ওখান থেকে আচ্ছা জানতে আচ্ছা পারছি আর কি। আচ্ছা ওই আচ্ছা। পিৎজা হাট, কেএফসি ওগুলা তাদের। হুম হুম। ওদের অনেক কিছু আছে আর কি, আসলে ট্রান্সকমের প্রচুর প্রপার্টি রয়েছে। আর নিউজ পেপার তো আসলে এখন একটা মানে শক্তিশালী মিডিয়া। ওকে, কারণ একটা বড় কোম্পানি সার্ভাইভ করতে গেলে তার যদি মিডিয়া না থাকে তাহলে সে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যায়। আর আসলে কেউ উঠতে থাকলে তাকে তো নামানোর চেষ্টা করে। এই যে যেমন ধরো, আমাদের একটা ঘটনা বলি আমাদের ইউনিভার্সিটিতে, যে একটা সময়ে তোমরা তো জানো যে এটা ইউএস বাংলার অধীনেই। হ্যাঁ, এটা কিন্তু ইউএস বাংলা আন্ডারে, গ্রিন ইউনিভার্সিটি বা ইউএস বাংলা এয়ারলাইন্স সব তো ইউএস বাংলা গ্রুপের আন্ডারে। মাঝখানে এই 2019 সালের শেষের দিক থেকে 2020-এর মাঝামাঝি পর্যন্ত এই সময়টুকু বাংলা নিউজ নামে একটা পোর্টাল আছে না, banglanews24.com, এই পোর্টালটা ছিল কিন্তু বসুন্ধরা গ্রুপের। ঠিক আছে? তো বসুন্ধরা, হ্যাঁ, তো এই বসুন্ধরা গ্রুপটা ওরা কি করছে এই কয়টা দিন, মানে ইউএস বাংলা এয়ারলাইন্স এর যত ধরনের ভুল ত্রুটি আছে সবগুলা তাদের নিউজের একদম, ওই যে আমরা পিন পোস্ট করি না যেরকম ফেসবুকে, যে পোস্টটা সামনে থাকে, ওদের এই নিউজ গুলা সবসময় এরকম ইউএস বাংলা গ্রুপের নামে থাকে। তো এটা কখনোই ওখান থেকে সত্য না। মানে আমি খেয়াল করতাম, আমি নিজেও এটা দেখেছি বিষয়টা, যে 1 মাস যায় 2 মাস যায় কিন্তু ওই নিউজ গুলো ওখান থেকে সরে না। অন্য নিউজ পরিবর্তন হয় কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স এর নামে বা ইউএস বাংলা গ্রুপের নামে কোথায় ট্যাক্স ফাঁকি হয়েছে, কোথায় বিমান দুর্ঘটনা হয়েছে, কোন জায়গায় বিমান ল্যান্ডিং করতে গিয়ে প্রবলেম হয়েছে, এগুলো কোনোটাই ওখান থেকে যায় না। আমি খুঁজে পাই না কি ব্যাপার, ওরা ইউএস বাংলা গ্রুপের পিছনে বসুন্ধরা গ্রুপ লাগছে কি জন্য। কিছুদিন পরে একটু ইনভেস্টিগেট করে বা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে রিজেন্ট এয়ারলাইন্স নামে একটা এয়ারলাইন্স ছিল বাংলাদেশে, তো ওরা দেউলিয়া হয়ে গেছে। ওদের সমস্ত এয়ারক্রাফট গুলো এরা কিনে নিয়েছে, নিয়ে নতুন একটা রিসেন্টলি এই কিছুদিন আগে এরা একটা নতুন এয়ারলাইন্স লঞ্চ করছে, আমি নামটা ভুলে গেছি, যেটা মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এবং ওরা এয়ারলাইন্সকে, এই ইউএস বাংলা এয়ারলাইন্সকে টেক্কা দেওয়ার জন্য মূলত তাদের মিডিয়াটাকে ব্যবহার করেছে। তো এরপরে তার কয়েকদিন পরে দেখি যে আমাদের নতুন দুইটা পত্রিকা বের হলো গ্রিনের, মানে ইউএস বাংলা গ্রুপের। একটা হচ্ছে ঢাকা পোস্ট, যেটা এখন খুব কমন দেখা যায়, তোমরা জানো কিনা জানি না। ঢাকা পোস্ট কিন্তু ইউএস বাংলা গ্রুপের পত্রিকা। আরেকটা আছে আজকের পত্রিকা নামে প্রিন্ট পত্রিকা। ঢাকা পোস্ট হচ্ছে এটা প্রিন্ট, সরি এটা অনলাইন বেসড ঢাকা পোস্ট। আর আজকের পত্রিকা যেটা, দেখবা ফেসবুকে বিভিন্ন সময় বুস্টিং এ আমাদের সামনে আসে এই পত্রিকাগুলো, এটা এই আজকের পত্রিকাটা হচ্ছে প্রিন্টেড, ন্যাশনাল নিউজ পেপার দুইটাই। এবং এই দুইটা নিউজ পেপারে দুইজন শক্তিশালী। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে গিয়ে মানে টিভি চ্যানেল গুলো সবই তো বড় বড় গ্রুপের। হ্যাঁ, এবং বড় গ্রুপগুলো সার্ভাইভ করে কিন্তু এগুলোর মাধ্যমে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে যখনই কোনো ছোট গ্রুপ বেশি বড় হতে যায় তখন তাদেরকে এরা নামায় ফেলে নিচে। যে ধরো ইভ্যালি নিয়ে তো অনেক বিতর্ক আছে আর কি, ইভ্যালিতে ধরা খায় না এমন কেউ নেই, যারা এর পক্ষে বিপক্ষে কথা বলে তাদেরও দেখা যাবে যে 2-5 হাজার টাকার প্রোডাক্ট ওখানে ছিল। হ্যাঁ, সবাই শুধু একজন আর একজনকে বলে লোভী, কিন্তু লোভে পড়ে না এরকম লোকজন কিন্তু কম নেই। তো ইভ্যালি উত্থান এবং এর পতনের পিছনে কিন্তু আরো অনেকের এরকম কারণ আছে আর কি। যে নিউজ মিডিয়া গুলার, প্রথম আলো রিপোর্ট গুলা দেখলে বুঝতে পারবা এত অ্যাগ্রেসিভ নিউজ করছে প্রথম আলো।
প্রচুর মানুষের মানে যদি ধীরে সুস্থে একটু এগুলা হতো, এটা বিহিত হতো, তাহলে অনেক মানুষের পথে বসা লাগতো না। ঠিক আছে, সামহাও লোভে পড়ে হোক, যে কারণে হোক, মানুষ তো একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট করছে বা সেখানে নিজের পার্সোনাল কেনাকাটার জন্য অনেক কিছু কিনছে তারা। ওকে, তো একদম হঠাৎ করে বসে যায়, অনেক মানুষের কিন্তু ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে এটার জন্য। এবং যার আসলে কখনোই আর কোনো রেমেডি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো এগুলা কিন্তু মূলত মিডিয়ার কারণে হয়েছে। সরকার বাধ্য হয়েছে বা এর পক্ষে বিপক্ষে অনেক হয়তো যুক্তি আছে, আমি এত যুক্তিতে যাব না, পলিটিক্যাল কথাবার্তা যাব না। তবে মিডিয়া কিন্তু এখানকার মানে সবচেয়ে শক্তিশালী ইস্যু হিসেবে কাজ করছে। এবং এই কোটেশনের ক্ষেত্রে দেখবা যে তখনকার দিনে কোটেশন যদি পক্ষে থাকতো একটা কোটেশন, বিপক্ষে গেছে তিনটা কোটেশন। এগুলো কিন্তু সব ইন্টেনশনাল এবং এক ধরনের পলিটিক্যালি ডিফাইন্ড একটা ব্যাপার, যে কার কার কোটেশন যাবে। পক্ষে একটা কোটেশন গেলে বিপক্ষে যায় তিনটা কোটেশন, তার মানে তুমি যখন নিউজটা পড়ো, তো তোমার কিন্তু মাথায় এটা থাকে না যে আসলে কে পক্ষে কে বিপক্ষে, তুমি অনেক সময় জানতেও পারবে না আসলে কে পক্ষে কে বিপক্ষে। কিন্তু তোমার মধ্যে একটা থিম দাঁড়িয়ে যায় যে না আসলে তো খারাপ। ওকে, এই জন্য মিডিয়াকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। Okay, রাষ্ট্র পরিচালনার একটা মিডিয়া চাইলে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। দেখবা যে সিএনএন এর একটা সাধারণ নিউজ, বাংলাদেশ সম্পর্কে একটা সাধারণ নিউজ, সেটা পুরো বিশ্বে বাংলাদেশের ইমেজ মানে হয় সেটা ভালো করছে না খারাপ করছে। সাধারণ একটা নিউজ, একটা কি জিনিস, অথচ সেটা এক- একটা নিউজ নিয়ে যুদ্ধ বাঁধার মতো অবস্থা হয়ে যায় এক দেশের সাথে আরেক দেশের। সো এটা হচ্ছে আসলে নিউজ আর্টিকেল, এবং এখানকার একটা হাইলি পলিটিক্যাল একটা প্লেস, যেখানে অনেক কিছুই ইন্টেনশনালি করা হয়। আমরা যাই হোক, এখানে স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, কোটেশন। তো কোটেশনের মধ্যে বলছে হোয়াট সামন অ্যাকচুয়ালি সেইড, এন্ড সামন মিনস নট অ্যানোনিমাস অন, ইট শুড বি দ্য রেসপন্সিবল টু দ্য ইভেন্ট অর অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট। এই ঘটনা বা দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট বা দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি রয়েছেন তার একটি মন্তব্য সেখানে উল্লেখ করা হয়। এটা হচ্ছে কোটেশন। Okay, so overall, we can find out that there are generally 6 elements for writing a news article or preparing a news article. Number one, this is headline. Number two, byline. Number three, place line. Number four, lead. Number five, body. And number six, quotation. If I would like to summarize it, we can assume that headline is the starting of the news. We know very well that it is about title of the news. Then the second on, this is the byline. I mean, the writer's initial or name and the writer's specialty, like what type of reporter he or she is. Then place line means the place where the report is produced. Lead means the opening section of the news. Body means the details or the description of the news. And finally, quotation, it verifies the news information. Okay, and the quotation is taken from quotations are taken from the responsible persons related to the event, uh, accident or incident. Okay, any question? কারো কোনো প্রশ্ন আছে কিনা? I think not. No. We will see the example of a news article. Headline. ফার্স্ট অন হেডলাইন, আমরা একটা হেডলাইন দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি হেডলাইন এখানে ব্যবহার করা হয়েছে। কার থিফ গট ট্রাপড ইন টার্গেট ভেহিকল। টার্গেট করা একটা গাড়ির মধ্যে কারের মানে গাড়ি চোর ফাঁদে পড়েছে। বিষয়টা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যে বাংলা যদি আমি এটাকে বাংলায় যদি আমি এটাকে একটা টাইটেল লিখি তাহলে এরকম হবে যে চোর যখন ফাঁদে পড়ে। ওকে, তাহলে এখন এটা হচ্ছে হেডলাইন, এটা আমাকে আকৃষ্ট করছে যে ঠিক আছে, তাহলে ভেতরে কিভাবে চোর ফাঁদে পড়বে সেটা একটু দেখি। সেকেন্ড অন বাইলাইন, দ্য নেম অফ দ্য অথর জিম ডে, and what type of reporter he or she is. This is staff reporter, and definitely the time of the report, Wednesday, February 25, 2009. এবং এখানকার এই যে তারিখ এবং ডেট লেখার স্টাইল, এটা আসলে এক এক দেশে এক এক রকম। কোনো কোনো জায়গায় এটা মেনশন করা হয়, কোনো কোনো জায়গায় এটা মেনশন করা হয় না। আবার ভার্সনে পার্থক্য রয়েছে, যেমন অনলাইন ভার্সনে দেখবে সবসময় তারিখ এবং দিন লেখা থাকে বা তারিখ লেখা থাকে অ্যাটলিস্ট। কিন্তু যেটা অফলাইন অর্থাৎ প্রিন্টেড কপি, যেটা প্রিন্টেড মিডিয়া যেটা, সেখানে কিন্তু এভাবে তারিখ লেখা হয় না, শুধুমাত্র রাইটার রিপোর্টারের নাম থাকে অথবা রিপোর্টারের টাইপ থাকে, তিনি কোন ধরনের রিপোর্টার, স্টাফ রিপোর্টার অর এনিথিং এলস। Then place line. Place line means where the report from where which place the report is produced or delivered. This is Canberra. Canberra কোথায় বলো তো? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। কেন? শিওর? হ্যাঁ স্যার।
জি স্যার, আমরা অনেকে মনে করি সিডনি। হ্যাঁ, আমরা অনেকে মনে করি সিডনি, অনেকে আবার মেলবোর্ন মনে করে। মেলবোর্ন অতটা পরিচিত না, অধিকাংশ মনে করে সিডনি, কিন্তু আসলে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে বড় শহর হচ্ছে সিডনি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর পোর্ট সিটি সিডনি। ছোটবেলায় এরকম অনেকগুলো কুইজ ছিল না, ছোটবেলার কুইজ, যেগুলো খুব মহান মনে হইতো নিজেরে। যেমন আমাকে বলতো যে, বলতো ইংল্যান্ডের রাজধানী, লন্ডনের রাজধানী কোনটা? তো তখন তো ছোটবেলায় এত বড় এত নিউজ তো তখন ছিল না আমাদের সময় এখনো। তখন তো আর এত মিডিয়ার এক্সপোজার ছিল না। তো তখন মনে করতাম যে লন্ডন একটা দেশ আর ইংল্যান্ড আরেক দেশ। ওকে। ছোটবেলায় আরো কিন্তু এরকম কিছু মজার মজার কুইজ ছিল না, যে 1 কেজি লোহার ওজন বেশি না 1 কেজি তুলার ওজন বেশি। ওকে। তো এই ক্যানবেরাটাও এরকম কিন্তু খুব কনফিউজিং, যে এটা ক্যাপিটাল সিটি অফ আমেরিকা, অস্ট্রেলিয়া। লিডটা একটু পড়ো তো, লিডটা একটু পড়ে ফেলো, তাহলে অনেক কিছু বোঝাতে সুবিধা হবে। মিনিট প্লিজ। কি বুঝলে লিড থেকে? একটা ধারণা কি পাওয়া গেল যে নিউজ মধ্যে কি উল্লেখ করা হচ্ছে বা কি নিয়ে কথা বলছে? আই থিংক হ্যাঁ সো। A bungling Australian car thief was nabbed after accidentally locking himself in the vehicle he was trying to steal, police said Wednesday. যে পুলিশ বলছে যে একজন কার চোর গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টালি আটকা পড়ে গেল, কারণ তাকে ট্রাফে ফেলা হয়েছিল। এটা হচ্ছে লিড। এরপর দ্য বডি, বডির মধ্যে ছোট করে লেখা হয়েছে, নিউজটা খুবই ছোট। আহ, তারপর এর যে বিস্তারিত বর্ণনা, সেই মানুষের বয়স কত ছিল, সেখানে কিভাবে সে কি করছিল, সে ওখানে সে কার চুরি করার চেষ্টা করছিল, এ ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু তারপরে দেওয়া হয়েছে। সর্বশেষ কি বলা হয়েছে? কোটেশন। কোটেশন মিনস দিস ইজ দ্য কোটেশন অফ পুলিশ অফিসার হু ইজ কানেক্টেড টু দিস ইভেন্ট। এই ইভেন্টের সাথে সংশ্লিষ্ট যিনি পুলিশ অফিসার ছিলেন তিনি কিন্তু একটা মন্তব্য দিয়েছেন। এটা হচ্ছে কোটেশন। স্যার, কোটেশনটা কি সবসময় শেষে থাকবে না মাঝখান দিয়েও থাকতে পারে? মাঝখানেও থাকতে পারে, কোটেশন একদম শেষে থাকবে তা নয়, মাঝেও থাকতে পারে। এটা ডিপেন্ড করবে নিউজের উপরে, নিউজ স্টাইল কে কেমন কিভাবে করতে চায় সেটার উপরে। Okay? যেমন ধরো যাক, তোমাকে একটা রিপোর্ট করতে বলা হলো পদ্মা সেতুর উপরে, দ্য প্রোগ্রেস অফ পদ্মা ব্রিজ, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। তাহলে তুমি যদি এই টপিকের উপরে একটা রিপোর্ট তৈরি করো, তাহলে সেক্ষেত্রে কার কার বক্তব্য তোমাকে দিতে হবে, কার কার কোটেশন দিতে হবে? ধরো যাক এটা একটা রিপোর্ট, তোমাকে সাজেস্ট করা হলো যে এটার উপর একটা রিপোর্ট লেখো, তুমি টাইটেল কি লিখবা? হেড হেডলাইন যেটা, সেটা কি লিখবা? প্রোগ্রেস অফ পদ্মা সেতু। এটা কিন্তু একটা নিউজের রিপোর্ট না। এটা রিপোর্ট হইতে পারে যে একটা ইমেইল লেখার রিপোর্ট, কিন্তু যখন তুমি এটা দিয়ে একটা নিউজ তৈরি করবা, তখন তোমার রিপোর্টটা একটু ক্যাচি হওয়া উচিত। কিরকম? ড্রিম কামস ট্রু। বুঝতে পারছো কিরকম? ড্রিমস জি কাম স্যার। ট্রু, অর সরি, ড্রিম কামস ট্রু, স্বপ্ন যখন সত্যি হলো। ওকে। অ্যাট্রাকটিভ কিছু বলো। লাগবে, মানে যেটা শুনলে মানুষ আর কি হ্যাঁ দেখার হ্যাঁ, মতো। তাহলে কি স্বপ্ন এমন ছিল যে সত্যি হলো? ওকে। এটাই আর কি, যে এটা হচ্ছে লিড বা সরি হেডলাইন। আবার কোটেশন যদি তুমি নিতে চাও, কার কার কোটেশন দেবে আমি বলছি আর কি। ফর এক্সাম্পল, যে তুমি এই প্রজেক্ট ম্যানেজার যিনি রয়েছেন তার কাছ থেকে একটা মন্তব্য নেবে, সড়ক ও জনপথ বিভাগের যিনি এই সেতু বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে একটা মন্তব্য নিতে পারো, সেক্রেটারি। ওকে। হ্যাঁ, ওভারঅল দ্য মিনিস্টার, তাদের কাছ থেকে একটা তুমি মন্তব্য নিলে। এখন পরীক্ষায় যখন তোমাকে একটা আর্টিকেল লিখতে বলা হয়েছে, তখন কি তুমি আসলে এই মানুষগুলোর কাছে দৌড়ে যেয়ে তারপরে নিয়ে আসবা? নো, ইউ হ্যাভ টু অ্যাজিউম, তোমাকে ধারণা করতে হবে যে আমার এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই ব্যক্তি রয়েছেন, তার কাছ থেকে আমি এই মন্তব্যটা নিচ্ছি। তোমার মার্কিংটা ফ্যাক্ট ম্যাটার করবে কোথায়? তোমার মার্কিংটা ম্যাটার করবে একটা প্যাটার্নের উপরে। দেখো এতটুকু ছোট্ট একটা নিউজ, তার মধ্যে কয়টা প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে? 3টা। এখন 3টা তুমি প্যারাগ্রাফ। তুমি একটা নিউজ আর্টিকেল লিখলে পুরো একটা প্যারাগ্রাফ দিয়ে শেষ করে ফেলে, একটা প্যারাগ্রাফে শুরু, একটা প্যারাগ্রাফে শেষ।
সরি, রিমেম্বার দ্যাট ইউ আর নট আস্কড টু রাইট দ্য প্যারাগ্রাফ। যে ভুলটা তোমরা অনেকেই এই এসে লেখার সময় করেছো। এসে লেখার সময় অনেকেই মানে কয়েকজন এভাবে লিখেছে যে তারা একটা সোজা প্যারাগ্রাফ, স্ট্রেট ফরওয়ার্ড একটা প্যারাগ্রাফ লিখে রেখেছে। হয়তো ভিতরে ইনফরমেশন ছিল, কিন্তু তোমাকে তো প্যারাগ্রাফ লিখতে বলা হয়নি, লিখতে বলা হয়েছিল এসে। এসে যেখানে একদম স্পেসিফিক্যালি তোমাকে মেনশন করে দেওয়া হয়েছিল যে একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে এর মধ্যে স্ট্যান্ডার্ড 5টা প্যারাগ্রাফ থাকা উচিত। ফার্স্ট অন ইন্ট্রোডাকশন, দেন অ্যাবাউট দ্য টপিক এ, অ্যাবাউট টপিক বি, দেন সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ, আই মিন কম্পারিজন বিটুইন এ এন্ড বি, এন্ড কনক্লুশন। এই 5টা কিন্তু একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে তোমাকে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে লিখতে গেলে আমাকে এই 5টা প্যাটার্ন মেনটেন করতে হবে। কিন্তু তুমি লিখে রাখলে একটা প্যারাগ্রাফ, তাহলে দুটো কি এক হলো? No. এখন যদি কেউ নিউজ আর্টিকেল লেখার সময় একটা প্যারাগ্রাফ লিখে রাখে, তাহলে সেটা কি মার্কস পাবে? নো। So you have to maintain the pattern. All these 6 items like headline, byline, place line, lead, quotation, I mean the overall body of the news. Okay. So any question? স্যার আমরা যখন অফলাইনে লিখবো এটা, তো তখন কি তারিখ দিতে হবে? হ্যাঁ অবশ্যই তারিখ সবসময় দিতে হবে, কারণ অনলাইনে লিখলে তারিখ আর অফলাইনে কি তারিখ না? ও আচ্ছা, তুমি ফরম্যাটের কথা বলছো তো? জি স্যার, হ্যাঁ তারিখ দিয়ে অফলাইনে দিও। যখন করবো। হ্যাঁ তারিখ দিয়ে দিও, সমস্যা নাই, তারিখ দিলে কোনো ক্ষতি নেই। ছেড়ে দেওয়া হয় বা খাতার কোনো এক কোনায় বা এক সাইডে। এই যে এখানে প্যাটার্ন তো দেখা যাচ্ছে, এখানে আমি আরেকটু ছোট করে দিই, তাহলে ভিউ দেখলে বুঝতে পারবা। এই যে সেটা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? স্যার হুম। ইমেজটা কি তাহলে নিউজ আর্টিকেলে একটা অপশনাল? ইমেজ দিবা এখানে, আঁকা বা ছবি, ছবি আঁকার উপরে নাম্বার থাকবে, কার দেখে ড্রয়িং কত ভালো। ইমেজ দরকার নেই, ইমেজ তো অপশনাল। স্যার দেখলে আর নাম্বারই দিবেন না। ভালো আঁকা বুকি দেখলে আর দরকারই নেই, মানে চাইলেও আর দেখানোর দরকার নেই যে ভালো পারি। ঠিক আছে, ইমেজের কোনো দরকার নেই, এটা জাস্ট এখানে স্যাম্পলের মধ্যে দেওয়া হয়েছে, যেটা লেখার ক্ষেত্রে প্রযোজ্য না। আর এমনিতে আর্টিকেলের ক্ষেত্রে ইমেজের ইফেক্ট কতটুকু? একটা নিউজ পেপারে যতগুলা নিউজ থাকে ততগুলা কি ছবি থাকে? না, ওটা তো থাকে না। তাহলে ছবি কিভাবে চুজ করে? ইম্পর্টেন্স অনুসারে। আবার কোন কোন দেখবা শুধু ছবি আছে কিন্তু কোনো ওর মধ্যে কোনো আর্টিকেলই নেই, এরকম কিছু নিউজ থাকে না? অনলি পিকচার ইজ গিভেন বাট নো ডিটেইলস, অনলি ক্যাপশন। ছবি দেওয়া, ছবির সাথে ছবির একটা ক্যাপশন দেওয়া রয়েছে, কিন্তু এর সাথে আর কোনো ডিটেইলস অ্যাড করা হয়নি, এরকমও কিন্তু নিউজ থাকে। ওই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ছবি যখন কথা বলে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে ছবি দিতে হবে না, বাট যখন যখন অরিজিনাল নিউজ আর্টিকেল লেখা, এটা ওই নিউজ এজেন্সির উপরে ডিপেন্ড করে। প্রত্যেকটা বিভাগে তো সম্পাদক থাকে, সহ সম্পাদক থাকে, তারা ডিসাইড করেন যে আমরা কয়টা নিউজ এখান থেকে, মানে কয়টা ছবি এখান থেকে দিব, তাদের উপরে মূলত এটা ডিপেন্ড করে। Any more question? I think not. আমি এই টপিকের উপরে একটা 3টা সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। 3টা সাজেশন তোমরা ফলো করো, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। পসিবলি আগামীকাল এটা দিব, কালকে আমাদের মিটিং আছে আজকে রাতে, এটা ওখানে ডিসাইডেড হবে যে কি কি টপিক সাজেশন হিসেবে আসবে। ওটার উপর একটা ধারণা নিয়ে যাওয়া, মুখস্থ করার দরকার নেই, কারণ এতগুলো জিনিস মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, জাস্ট গেট অ্যান আইডিয়া। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমার মনে হয় না। আমাদের লাস্ট ক্লাসটা কবে হচ্ছে? 11 জানুয়ারি। কথা ছিল হ্যাঁ বলো। স্যার 9 নাম্বার ক্লাসটা যে আপলোড দিছিলেন ক্লাস রেকর্ডিং এর, ওটা স্যার 2 মিনিট জাস্ট, মানে 9 তারিখের ক্লাসটা। 9 তারিখের ক্লাসটা 2 মিনিট দেখলাম, মানে 2.5 মিনিট 2 মিনিট। ওই দিন ক্লাস নেওয়া হয় নাই, ওই দিন ওই যে স্যার ওই যে প্রবলেম ছিল আপনার, ওই যে নয়েজ হচ্ছিল ওই যে ইউনিভার্সিটিতে আর কি, পরে ওই দিন মনে হয় ক্লাস ক্যান্সেল করছিলাম। হ্যাঁ, ওই ক্লাসটা আর করা হয় নেওয়া হয় না আর কি, বৃহস্পতিবারে আমি এই ক্লাসটা মেবি করি না, এইজন্য আর কি।
না, ওটা নিয়ে অসুবিধা নাই, ওটা বোধহয় ক্লাস নেওয়া হয় নাই। আচ্ছা, 11 তারিখে আমাদের কিন্তু লিসেনিং টেস্ট থাকবে, লাস্ট ক্লাস যেদিন, ওই দিন একটা ছোট্ট লিসেনিং টেস্ট থাকবে 5 মার্কসের, অর্থাৎ 10টা কোশ্চেনের। ওই ক্লাসটাতে সবাইকে একটু অ্যাটেন্ড করতে বলো। আজকে যদিও অনেকেই জয়েন করে নাই, মাত্র 16 জন জয়েন করেছে। সবাইকে কিন্তু ওই ক্লাসটাতে জয়েন করতে বলবা লিসেনিং টেস্টের। আর ক্লাস টেস্ট আমাদের হচ্ছে 8 তারিখ সন্ধ্যা 6টা 50 মিনিটে। মূল টেস্ট শুরু হবে 7টায়, 6টা 50 মিনিটে জয়েনিং টাইম দেওয়া হয়েছে। ওকে, আর কারো কোথাও কোনো গ্যাপ, কোনো কোশ্চেন আছে কিনা কোর্স নিয়ে? যদিও আমরা মঙ্গলবারে একটা ওভারঅল রিভিউ দিব, যে আমরা কি কি টপিক পড়েছি, কি কি বিষয় সেখানে আলোচনা করা হয়েছে, টোটালি একটা রিভিউ দিব। তো আজকে ক্লাসের জন্য আর কারো কোনো কিছু বলার আছে কিনা? স্যার রিপোর্ট নিয়ে আরেকটা কোশ্চেন, বলো। সেটা হচ্ছে যে কয় পেজের মধ্যে আমরা লিখবো এটা? 1 পেজ, সিঙ্গেল পেজ এনাফ। জি স্যার। তুমি 300-400 ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে এনাফ, বিশাল বড় জিনিস তোমার লেখা দরকার নেই। জাস্ট you have to put the information and also you have to maintain the pattern of the news report. Okay, তুমি অনেক তথ্য দিলে কিন্তু প্যাটার্ন মেনটেন করলে না, তাহলে কিন্তু মার্কস একদম কমে আসবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে আর ক্লাস নেব না, এটুকুই থাকবে। আর যেহেতু আমাদের আগামী ক্লাসে অনেকগুলো ডিসকাশন রয়েছে এবং ক্লাস টেস্ট রয়েছে, ক্লাস টেস্টের টপিক কিন্তু মিসপ্লেসড অ্যান্ড ড্যাংলিং মডিফায়ার্স, এই টপিকের উপরে ক্লাস টেস্টটা থাকছে। Okay, স্যার হ্যাঁ, স্যার আমি প্রেজেন্টেশনটা মিস করছিলাম, তো 11 তারিখ দিতে পারবো? 11 তারিখে নাও। যারা প্রেজেন্টেশন মিস করছে সবার গুলো একসাথে নিব আমি, সব সেকশনেরটা। এটা ওই সম্ভবত 11 তারিখ বা 12 তারিখে পড়বে, যদিও 13 তারিখে পরীক্ষা, কিন্তু সব সেকশন একসাথে নিব। তো মানে সবার তথ্য নিয়ে তারপরে একসাথে বসতে হবে এক প্রেজেন্টেশনে। তুমি প্রিপারেশন নাও, এর মধ্যে আগে ভাগেই স্লাইড এবং অন্যগুলো রেডি করে রাখো। যেদিনই আমি কল দিই সেদিন হচ্ছে তোমরা প্রেজেন্টেশনটা দিয়ে দিও, ইয়েস স্যার। ঠিক আছে? আর 12 তারিখে মানে 10-11 এই 2 দিনই আসলে মানে প্রচন্ড ব্যস্ততা থাকে, 2 দিনে আমার সারাদিন ক্লাস থাকে। এই জন্য এই টাইমের মধ্যে পরীক্ষা নেওয়াটা একটু ডিফিকাল্ট। এই জন্য হয়তো 12 তারিখ ফাঁকা থাকবে, তো স্টাডি ডে, ওই দিন হয়তো প্রেজেন্টেশনটা আমি নিয়ে নেবো। স্যার একটু গুগল ক্লাসরুম পোস্ট দিয়ে স্যার। হ্যাঁ, আমার একটু নক করো, বাট আমি দিয়ে দেবো আলটিমেটলি এটা, কারণ 12 তারিখে আরো অনেকেই অন্য সেশনে আরো অনেকে প্রেজেন্টেশন মিসিং আছে। তারা ওই দিনে প্রেজেন্টেশন এবং যারা লিসেনিং টেস্ট মিস করছিল, এই দুই পক্ষের 2টা টেস্ট ওই দিনই হবে 12 তারিখ। ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিচ্ছি, প্লিজ ওয়েট। রেসপন্ড প্লিজ। মোহাম্মদ বেলাল ছিল প্রেজেন্ট, দেন মামুন খান অ্যাবসেন্ট, শরীফুল ইসলাম, শরীফুল আলম। স্যার মামুন খান লাগছে? মামুন খান আছে? 90। সরি, মান্নান খান, ভুল বলছি, আমার লেখাটা একটু ছোট হয়ে গেছে। দাঁড়াও। জুবাইদ। জি স্যার আছি। তোমার নাম জুবাইর কেন গুগল ক্লাসরুমে? স্যার আমার একটা ইউনিভার্সিটি মেইল খুলতে হবে স্যার, ওইখানে স্যার। তুমি হচ্ছে নাম চেঞ্জ করে দিও, কারণ এটা কনফিউজ করে ফেলে আমাদের। জি স্যার ঠিক বুঝতে আছে। পারছো? হ্যাঁ, নামটা চেঞ্জ করে জুবাইদ লিখে দিও, মানে তোমার ফর্মালি, অথবা তুমি একটা ফর্মাল মেইল খোলো, সেটা হচ্ছে জি তুমি স্যার ফর্মাল এইটাই কাজে করবো ইউজ স্যার। করবা। হ্যাঁ, এই এটা শেষ হলে সেশনটা শেষ হলে কারণ স্যার এটা এইটাই কনফিউজ করে ফেলে। আরো এরকম দু একটা আইডিয়া আছে 2-1 জনের, সেটাগুলো খুব কনফিউজ করে দেয়। ওকে, থ্যাংক ইউ। দেন ইয়াসিন হোসেন। ইয়েস স্যার। ওকে, শেখ শাহরিয়ার রুমি। স্যার রুমি ছিল, আমাদের আজকে ভার্সিটিতে ল্যাব ফাইনাল ছিল, তো ওর বাসা ও আবার আচ্ছা একটু আচ্ছা, দূরে, তো যাইতে বাসে আসছে। ওকে। মানস, মুস্তাক শাহরিয়ার, আরিফ আঞ্জুম, আশরাফ উদ্দিন, রাকিব আল হাসান, প্রেজেন্ট স্যার। মেহরুন্নেসা প্রভা, রাফি ইসলাম, ইয়েস স্যার। মঞ্জুরুল ইসলাম হাসিব, দেন আবু বকর সিদ্দিক, প্রেজেন্ট স্যার। রিজওয়ান ইসলাম, প্রেজেন্ট স্যার। শাখাওয়াত হোসেন ফারাবি, প্রেজেন্ট স্যার। সাকলাইন আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ আমিন, তারেক হোসেন, মেহেদি হাসান। ইয়েস স্যার। আজকে এত মানুষ অ্যাবসেন্ট কেন? পরীক্ষার জন্য, ল্যাব ফাইনালের জন্য? রাইসুল ইসলাম, মহিদুল ইসলাম বিজয়, মনসুর আলম মুরাদ, মামুন খান,
প্রেজেন্ট স্যার। ওকে, গট ইউর রেসপন্স। আবু রায়হান নাইম, প্রেজেন্ট স্যার। এই যে নাইম, তুমি কি করো? তুমি বিভিন্ন জায়গায় লেখো, লেখো শুধু রায়হান নাইম। আবু রায়হান আমি তো দেখি ফার্স্ট নাম নেম দিয়ে চেক করি, তোমার নামও খুঁজে পাওয়া যায় না। যখন তুমি ক্লাস টেস্ট দিবা তোমার পূর্ণ নাম লিখবা, ঠিক আছে? আচ্ছা স্যার, রায়হান তো একটা, এই জন্য আর কি। রায়হান একটা হোক, কিন্তু ওই যে চোখ তো থাকে আবু এ বি ইউ এদিকে, ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখি তো, তখন ওই অ্যালফাবেটিক্যাল অর্ডার না পেলে এবার দেখা যায় যে নামের আবার ডিটেলসে যাওয়া লাগে। তো ওইটা একটু ফুল নেমটা লিখো, তাহলে সব টিচারদের জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আরমান আকন্দ। ইয়েস স্যার। ওকে, সিফাতুল ইসলাম। প্রেজেন্ট স্যার। সূচনা। Yes, sir. জানাতুল সাইদ প্রিন্স। প্রিন্স অ্যাবসেন্ট। ওকে, নাহিদুল ইসলাম স্বাধীন অ্যাবসেন্ট। কাউসার আহমেদ। Yes, sir. শয়ন কুন্ডু অ্যাবসেন্ট। মানিক শেখ। ইয়েস স্যার। হাসানুল হাবিব। ইয়েস স্যার। ইফতেখার আহমেদ শিশির। ইয়াসিন আরাফাত। প্রেজেন্ট স্যার। ইফতেখার আহমেদ অয়ন। মাহমুদুল হাসান। আব্দুল্লাহ আল জামিল। প্রেজেন্ট স্যার। সাগর বিশ্বাস। প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ অল। আমি কি কাউকে মিস স্যার করেছি? 2004 স্যার, 21 ব্যাচের 2004 স্যার। 004। জি স্যার, 21 ব্যাচ। স্যার 41 দিয়েছেন, 201 ব্যাচে। একটা একটা করে শেষ করি, ওয়েট করো। 004 নাম কি তোমার? মানস মজুমদার 2004। মানুষ 21 ব্যাচ স্যার। মানুষ, হ্যাঁ, পেয়েছি। 041 স্যার, 201 ব্যাচে। শরীফুল আলম। জি স্যার। হ্যাঁ, তোমারটা দিয়েছি। স্যার আমি লাস্ট ক্লাসটা ফুলটাই করছি, শেষের দিকে একটু ডিসকানেক্ট হয়ে কে? ইয়াসিন 119 ইয়াসিন। তোমারটা দেওয়া হয়েছে শেষেরটা, ওই দিন দেখছি তো, তোমাকে দেওয়া হয়েছে তোমার অ্যাটেন্ডেন্স। ওকে, থ্যাংক ইউ, সি ইউ। স্যার। ওকে, কম।